হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন ক্লাসে। আমাদের এই অনলাইন ক্লাসটি নিয়মিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ কমার্স ক্যাম্পাস এবং আমাদের ইউটিউব চ্যানেল কমার্স ক্যাম্পাস 45-এ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটা হলো এইচএসসি ফিনান্সের প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। যে অধ্যায়টির নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। অধ্যায়টির নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। এইখানে আমরা আজকে এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই প্রয়োজনীয় সবগুলো সূত্র বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা সহ জানব কোন সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ক্লাসটি। তো দেখো, আমাদের এইখানে প্রথম যেটি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তো আমরা নর্মালি জেনেছি এই বন্ড হচ্ছে 3 প্রকার। একটাকে বলা হয় কুপন বন্ড, একটাকে বলা হয় জিরো কুপন বন্ড, আর একটাকে বলা হয় দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী বন্ড। এখন দেখো, কুপন বন্ড কাকে বলে? কুপন বন্ড হচ্ছে যেই বন্ডের কুপন সুদের হার থাকবে এবং একই সাথে একটা নির্দিষ্ট সময় থাকবে, এটাকে বলা হচ্ছে কুপন বন্ড। আর জিরো কুপন বন্ড হচ্ছে যদি ওই বন্ডের কুপন সুদের হার দেওয়া না থাকে সেটিকে বলা হয় জিরো কুপন বন্ড। আমরা সাধারণত যদি খেয়াল করি আমাদের গ্রাম অঞ্চলের দিকে বিভিন্ন মহিলারা যে একজন আরেকজনকে টাকা দেয় এবং এই টাকার ক্ষেত্রে তারা নির্দিষ্ট এই যে পার্সেন্টেজ বা সুদের হার এগুলো তারা বোঝে না। তারা একজনকে টাকা দেবে, আজকে তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি আমাকে 3 মাস পরে 15,000 টাকা দেয়। এটাকে গ্রামাঞ্চলের ভাষায় অনেকটা থামকো বলে বা থাব্য বলে, যে যেটা বোঝো। এইটা হলে সেই জিরো কুপন বন্ড। এখানে কোনো পার্সেন্টেজ নাই, একটা নির্দিষ্ট টাকা দেবে আর একটা নির্দিষ্ট টাকা ওই নির্দিষ্ট সময় পরে ফেরত পাবে। আর একটাকে বলা হয় চিরস্থায়ী বন্ড, যেটার বছর দেওয়া থাকবে না বা আয়ুষ্কাল দেওয়া থাকবে না বা কোনো মেয়াদ থাকবে না। এটা যদিও বাংলাদেশে এই বন্ডের ব্যবহারটা নাই, ঠিক আছে। তার মানে এইখানে তোমার কুপন সুদের হার থাকবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তোমাকে সুদ দেবে, কিন্তু এই টাকাটা যে কত দিনের ভিতরে পরিশোধ করতে হবে এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ থাকবে না। এটাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড। এখন দেখো, প্রশ্নে তোমার কাছে নির্দিষ্ট করে এরকম বলে দেবে না জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করো, চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করো, অথবা তোমাকে হচ্ছে কুপন বন্ডের মূল্য নির্ণয় করো। তোমাকে বুঝে নিতে হবে প্রশ্নটি পড়ে যে আমাদের এখন কোনটি করতে হবে। এখন এটা আমরা দেখব কিভাবে। দেখো, আমরা তোমার কাছে প্রশ্ন চাইতে পারে বন্ডের মূল্য নির্ণয় করো, বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, অথবা বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। এটাকে আমরা বলা হয় ভ্যালু অফ বন্ড বা ভিবি। আমরা এটাও তোমার কাছে প্রশ্নে চাইতে পারে। তো দেখো, নর্মালি 3টা জিনিস চাই। একটা হচ্ছে বন্ডের মূল্য, একটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য এবং আর একটা হচ্ছে বন্ডের অন্তর্নিহিত মূল্য। তোমরা চাইলে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই সাইড এবং একই পাশে সূত্রের আমাদের যে বাম সাইড আছে বা ডাইন সাইড আছে এই সাইডটা, 2 সাইড তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো, আমরা যেটা বলছিলাম বন্ডের মূল্য আমাদেরকে চাইবে বন্ডের মূল্য নির্ণয় করো বা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো অথবা বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। এখন আমি কিভাবে বুঝবো আমাকে কোন সূত্র করতে হবে? মনে রাখবে, বন্ডের 3টা হলো সূত্র হলো 3টা। বন্ডের সূত্র হচ্ছে 3টা। এটাও দেখো ভ্যালু অফ বন্ড, এটাও দেখো ভ্যালু অফ বন্ড, এটাও দেখো ভ্যালু অফ বন্ড। তাহলে কোনটা কখন করতে হবে? প্রশ্নে যদি বছর এবং কুপন সুদের হার, প্রশ্নে যদি বছর এবং কুপন সুদের হার উভয় উল্লেখ থাকে, তাহলে প্রশ্নে যদি বছর এবং কুপন সুদের হার উভয় উল্লেখ থাকে, তাহলে তখন এই ভ্যালু অফ বন্ডের সবচেয়ে বড় যে সূত্র সেটা তোমাকে করতে হবে। সেক্ষেত্রে আমাদের সূত্র হলো I/1 - 1/1 + KD⁴ ডিভাইড KD ব্র্যাকেট শেষ যোগ MV/1 + KD⁴। এটার প্রত্যেকটার ব্যাখ্যা আমরা এখন একটু পরে দেখব। তাহলে এই সূত্রটা কখন হবে? মনে রাখবা, যখন প্রশ্নে বছর দেওয়া থাকবে এবং কুপন সুদের অর্থাৎ উভয় দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু অফ বন্ডের সবচেয়ে বড় যে সূত্র, এই সূত্রটা দিয়ে অঙ্ক সমাধান করতে হবে। এরপরে দেখো, যদি কুপন সুদের হার দেওয়া না থাকে, প্রশ্ন যদি কুপন সুদের হার দেওয়া না থাকে এবং তোমার কাছে বন্ডের বর্তমান মূল্য চাই বা বন্ডের অন্তর্নিহিত মূল্য চাই, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে
প্রথম যে সূত্র ছিল তার শেষের অংশটুকু শুধুমাত্র, অর্থাৎ ভি বি সমান সমান এম ভি বাই অন প্লাস কেডি টু দি পাওয়ার এন। বুঝতে পারছি? তাহলে দুইটা সূত্র দেখো, একটা হচ্ছে যখন বছর এবং কুপন সুদের উভয় দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তোমার বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে পারলে সবচেয়ে বড় সূত্রটা হবে, আর কুপন সুদের হার যদি দেওয়া না থাকে তাহলে এই যে এই সূত্রটা হবে, অর্থাৎ মাঝারি সাইজের যে সূত্র এইটা দিয়ে তোমাকে সমাধান করতে হবে। এবার আসো, যদি বছর দেওয়া না থাকে, যদি বছর দেওয়া না থাকে তাহলে ওই যে দুইটা সূত্রের কোনোটি দিয়ে সমাধান করা যাবে না। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ভ্যালু অফ বন্ড সমান সমান আই বাই কেডি, এই সূত্রটি দিয়ে সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা বন্ডের তিনটা সূত্র শিখলাম। একটা হচ্ছে যদি বছর এবং কুপন সুদের উভয় দেওয়া থাকে এবং আমাদের কাছে বন্ডের বর্তমান মূল্য চাই, সেই ক্ষেত্রে বন্ডের সবচেয়ে বড় সূত্রতে করতে হবে। যদি কুপন সুদের উল্লেখ না থাকে বা দেওয়া না থাকে তাহলে বন্ডের যে মাঝারি টাইপের সূত্র আছে এই যে অংশটুকু সেই সূত্রতে সমাধান করতে হবে। আর যদি বছর দেওয়া না থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে বন্ডের একদম ছোট যে সূত্র এই সূত্র দিয়ে সমাধান করতে হবে। প্রশ্নে তোমাকে স্পষ্ট করে বছর, কুপন সুদের হার এগুলো উল্লেখ করে অবশ্যই দেবে। এটা গেল আমাদের তিনটা সূত্র। আমাদের এই অধ্যায়ের আর মাত্র তিনটা সূত্র বাকি আছে। এই অধ্যায়ের মোট সূত্র হচ্ছে 6টা। তো আমরা ইতিমধ্যে তিনটা সূত্র দেখো করেছি, আমাদের আর করতে হবে তিনটি সূত্র। এই বাকি যে তিনটি সূত্র আছে এই তিনটি সূত্র সমাধান করার আগে আমরা প্রথম যে তিনটি সূত্র শিখলাম এই তিনটি সূত্রের একটু বিশ্লেষণ করি বা ব্যাখ্যাগুলো পড়ি। এমভি বলতে কি বুঝি? এমভি মানে হচ্ছে অবহিত মূল্য, লিখিত মূল্য, পরিপক্ক মূল্য অথবা পুরোগত মূল্য। এই যে এমভি ম্যাচুরিটি ভ্যালু, এই যে এমভি ম্যাচুরিটি ভ্যালু এটাকে অনেকে ফেস ভ্যালু বা অবহিত মূল্য এফভি বলতে পারো বা বলা থাকতে পারে বিভিন্ন নোট বা গাইডে। এমভির আরেকটা নাম হচ্ছে এফভি। এই এফভি মানে কিন্তু বর্তমান মূল্য না, এফভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা অবহিত মূল্য। অবহিত মূল্য, তাহলে এমভির কয়টা নাম? 4টা নাম। অবহিত মূল্য, লিখিত মূল্য, পরিপক্ক মূল্য অথবা প্রগত মূল্য। কেডি, কেডি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। কেডি দেখবা প্রত্যেকটা সূত্র, আমরা যেগুলো সূত্র সমাধান করেছি এখানে প্রত্যেকটা সূত্রই তুমি দেখবা এখানে কেডি আছে, অর্থাৎ এই কেডির মান ছাড়া প্রশ্নের অ্যান্সার সমাধান করা সম্ভব না বা এই সূত্র দিয়ে বিশ্লেষণ করা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? কেডি প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে। কখনো যদি কেডি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তোমাকে এই যে কেডির মান অর্থাৎ প্রয়োজনীয় আয়ের হার 10% ধরে নিতে হবে। এবার আসো, আয়, এই যে আয় মানে হলো সুদের পরিমাণ, ছোট হাতের আয় মানে হলো ইন্টারেস্ট রেট বা সুদের হার। কিন্তু এই যে বড় হাতের আয় মানে হচ্ছে সুদের পরিমাণ, অর্থাৎ সুদের যে পার্সেন্টেজ কাটার পরে যে টাকা আসে এই টাকা হলো বড় হাতের আয়। তাহলে দেখো এই যে আয় তুমি কীভাবে বের করবা? প্রশ্নে যে এমভি দেওয়া থাকবে এমভির সাথে কুপন সুদের হারের পার্সেন্টেজ গুণ করলে তুমি এই বড় হাতের আয়ের মান পাবা। আবার বলি, প্রশ্নে যে এমভি দেওয়া থাকবে এমভির সাথে কুপন সুদের হার গুণ করলে যে টাকা পাওয়া যাবে ওইটা হচ্ছে বড় হাতের আয়ের মান। এরপর আসো নাম্বার অফ ইয়ার। আমরা সবাই জানি এন মানে হচ্ছে বছর। তাহলে আমরা তিনটি পরিপূর্ণ সূত্র শিখলাম ইনশাল্লাহ। এরপরে আমাদের যে বাকি তিনটা সূত্র আছে এবার আমরা একটু এই দিকে নজর দিই। 4 নম্বর যেটি সূত্র সেটি হচ্ছে এই 3 নম্বরের সাথে 3 নম্বর 1, 2, 3 এই তিনটার পাশাপাশি এই 4 নম্বর সূত্রটাও এই অধ্যায়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওআইটিএম এটা দেখবে ম্যাক্সিমাম পরীক্ষায় পড়েছে বা বিভিন্ন বোর্ড যদি একটু অ্যানালাইসিস করো, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেহেতু 2023 সাল, 24 সাল, 2021 সাল, 22 সাল, যদিও 24 সাল এবছর পরীক্ষা হয়নি। দেখো মেয়াদ পূর্তিতে আয়ের হার, অভ্যন্তরীণ আয়ের হার, অন্তর্নিহিত আয়ের হার এবং ইল টু ম্যাচুরিটি বা ওআইটিএম। এইখানে অনেকে যেটা ভুল করে সেটা হলো অনেকে শুধু মনে করে ওআইটিএম মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, ওআইটিএম মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এই একটাই মুখস্থ করে পরীক্ষায় যখন আসে অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয় করো, অন্তর্নিহিত আয়ের হার কত, তখন আর মনে করো কি করছি মনে পড়ে না, 6 অধ্যায় আমি জীবনে কোশ্চেনটা দেখিনি, এই টাইপের ধ্যান ধারণা মাথায় চলে আসে। তুমি যখন শিখবা তখন অবশ্যই ওই জিনিসটা যতগুলো নাম থাকে বা যতগুলো নামে পরীক্ষা আসতে পারে এই সবগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে ওআইটিএমের কয়টা সূত্র? মেয়াদ পূর্তিতে আয়ের হার,
অভ্যন্তরীণ আয়ের হার এ একটা নাম, অন্তর্নিহিত আয়ের হার এ একটা নাম, এবং ইল্ড টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম এটা। তাহলে ওয়াইটিএম এর সূত্র দেখো, এটা আমাদের যদি পড়ে তাহলে আমাদের সরাসরি ওয়াইটিএম দিয়ে সমাধান করতে হবে। ওয়াইটিএম মানে হচ্ছে আই প্লাস, এইটা সূত্র হচ্ছে আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন বাই এমভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে 100। ঠিক আছে, এটা কিসের সূত্র? ওয়াইটিএম এর সূত্র। এবার দেখো এটা একটু লেস ইম্পর্টেন্ট, ওয়াইটিসিটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা তুলনামূলক পরীক্ষা একটু কম আসে। ওআইটিসি এবং ওআইটিএম দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই, একটা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি আর একটা হচ্ছে ইল্ড টু কল্ড। কল্ড মানে হচ্ছে এই তলব করা মানে বাকি টাকা আদায় করার জন্য যে তাগিদা দেওয়া হয়, বারবার যে চাওয়া হয়, এটাকে বলা হচ্ছে উইল টু কল্ড, ওআইটিসি। তো এই পার্থক্য কি দেখো, উপরের সূত্রে যেখানে এমভি ছিল, যদি ওআইটিসি চাই এমবির জায়গায় কল্ড প্রাইস অর্থাৎ সিপি হবে, কল্ড প্রাইস তলব মূল্য, সিপি হবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে তলব মূল্য এত টাকা, সেই জিনিসটা লিখতে হবে, আর কোনো পার্থক্য নেই। তাহলে ওয়াইটিসি সমান সমান আই প্লাস সিপি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, একইভাবে সিপি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 গুণ 100। তার মানে এই দুইটা সূত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। তুমি এই একটা সূত্র পড়লে এই ওয়াইটিসি তোমার আর পড়া লাগবে না, শুধুমাত্র এমভির জায়গায় তোমাকে সিপি লিখতে হবে। আমরা চলে এসেছি একদম লাস্ট অন 6 নম্বর সূত্রে। 6 নম্বর সূত্র হচ্ছে চলতি আয়ের হার বা কারেন্ট ইয়েল্ড। এটাও কম পড়ে, তবে এটা অনেক সময় দেখা যায় পড়েছে পরীক্ষা, এই জন্য করতে হবে। সিওয়াই এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? কারেন্ট ইয়েল্ডে প্রকাশ করি হলো সিওয়াই দিয়ে। সিওয়াই সমান সমান আই বাই এসভি গুণ 100। ঠিক আছে, সিওয়াই সমান সমান আই বাই এসভি গুণ 100। এইটা এত বেশি ঘোলানোর মতো সুযোগ নাই, কারণ সিওয়াইয়ের একটা মাত্র সূত্র, সুতরাং তোমার কাছে পরীক্ষা সরাসরি চাইবে চলতি আয়ের হার বা কারেন্ট ইয়েল্ড নির্ণয় করো। এখানে আমরা সিপি, এটার নামটা আগেই জেনেছি, সিপি মানে হচ্ছে তলবকৃত মূল্য, এসভি সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য, এটা প্রশ্নে দেওয়া থাকবে, দুইটা আলাদা আলাদা দেওয়া থাকবে। আর তবে যদি বা তোমার হচ্ছে এখানে ভ্যালু অফ বন্ডের দিক দিয়ে বিশ্লেষণ করে তোমাকে গ্রহণযোগ্যতা নির্ণয় করতে বলে, তাহলে মনে রাখবা যার ভিবি বেশি অর্থাৎ যার ভ্যালু অফ বন্ড বেশি মূল্য, সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। তো মোটামুটি এইটা ছিল এই দীর্ঘমেয়াদী অর্থায়নের সূত্রাবলী। এই 6টা সূত্রর বেশি তোমাদের জানার লাগবে না এবং পড়াও লাগবে না, বা এর বেশি সূত্র নাই। তাহলে আমাদের ভ্যালু অফ বন্ডের 3টি সূত্র এবং ভ্যালু অফ বন্ডের বাইরে ওআইটিএম, ওআইটিসি এবং সিওয়াই 3টি সূত্র, এই 6টি সূত্র দিয়ে ইউআরদের যাবতীয় ম্যাথ সমাধান করা যাবে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই এটা নোট করে নিবা এবং একই সাথে এটা বাসায় মুখস্থ করে নেবা। আমাদের যখন পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আমরা যখন দিব, সেইখানে অবশ্যই এই সূত্র ধরে কীভাবে বোর্ড কোশ্চেন সমাধান করা যায় আমরা নিঃসন্দেহে সেটিকে তোমাদের সামনে উপস্থাপন করব এবং দেখাবো। আমাদের অনলাইন ক্লাসের পাশে থাকতে সবাই আমাদের ফেসবুক যে পেজ আছে এই পেজটি ফলো দেবেন, এবং একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে কমার্স ক্যাম্পাস 45, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ।